বইটা পড়েছি সেটা হচ্ছে এটা আমরা পড়েছি একটু পুরাতন বলি যে লিথোগ্রাফি বিভিন্ন ধরনের লেয়ার, যে ফটোরেসিস্ট দিয়ে যে লেয়ার সেগুলো আমরা পড়েছি, এটা পড়েছি যেভাবে ফটোরেসিস্ট দিয়ে, এখানে ফটোরেসিস্ট দিয়ে আমরা প্যাটার্নিং, আমরা যে প্যাটার্নটা তৈরি করতে চাচ্ছি সেই প্যাটার্নিং এর আমরা হচ্ছে যে লিথোগ্রাফি, সেখানে আমরা বিভিন্ন প্যাটার্ন আমরা তৈরি করলাম। এইভাবে করার পরে এটা তো সিলিকন ওয়েফার ছিল, এই সিলিকন ওয়েফারটাকে এখন এখানে এটা তো ছিল ফটোরেসিস্ট। মাউসটা দেখতে পাচ্ছ তাই না? মাউস দেখতে পাচ্ছ? তোমরা মাউস দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, মাউস দেখা যাচ্ছে। এটা তো ছিল ফটোরেসিস্ট, এটা ফটোরেসিস্ট, আর এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে সিলিকন, এটা সিলিকন। হ্যাঁ, তো এখন তো ফটোরেসিস্টকে আমরা প্যাটার্ন করে ফেললাম। প্যাটার্ন করার পরে এখন আমাদের এই প্যাটার্নের ছবিটা, আমাদের যে আমরা যে প্যাটার্নটা, যে যে সার্কিটটা, যে ডিজাইনটা আমরা ড্র করতে চাচ্ছি, এই ডিজাইনটা আমরা হচ্ছে সিলিকন ওয়েফারের ভিতর বসাই দিই। সিলিকন ওয়েফারের ভিতরে তো এখানে যদি একটা ট্রানজিস্টর হয় বা এরকম গেট হয়, ট্রানজিস্টর হয়, সেখানে ট্রানজিস্টর তো এরকম না, বিভিন্ন লেয়ার। তো ওখানে যখন আসবে তখন আসবে লেয়ার বিভিন্ন, যে এটা এই প্যাটার্নটা যদি আমরা সিলিকন ওয়েফারে বসাতে চাই, তো সেইটার যে পদ্ধতি সেটাকে তাইলে বোঝা যাবে যে একটা ছবি বসাতে চাচ্ছি, খোদাই করে বসাতে চাচ্ছি, তাইলে ওইটাকে বুঝতে হবে যে কিছু কিছু সিলিকন ওয়েফারকে ক্ষয়, মানে ক্ষয় করে ফেলতে হবে। এই ক্ষয় করা প্রসেসটাকে বলা হয় অ্যাচিং। অ্যাচিং মানে হচ্ছে ক্ষয় করা, ক্ষয় করা। কিন্তু এই ক্ষয় করাটা এখানে এই নাম কেন, এটার নামটা অন্য নাম হলো না কেন? যে তার কারণ হচ্ছে এটা যেহেতু মাইক্রো লেভেলে করা হবে, তো এই জন্য এটা স্পেসিফিক নাম হচ্ছে, এটাকে বলা হয় অ্যাচিং। আমরা যদি একটা এচিং একটা প্যাটার্ন ওয়েফার দেখি, একটা প্যাটার্ন ওয়েফার, প্যাটার্ন, আমরা যদি এরকম একটা প্যাটার্ন ওয়েফার দেখি, এই যে সার্কিট প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি, প্যাটার্ন ওয়েফার, ওয়েফারের ভিতরে দাগ দেওয়া হয়েছে, দাগগুলো বসানো হয়েছে, এই যে প্রসেসটা, এটাকে বলা হয় অ্যাচিং করা। এই যেখানে ছোট ছোট সার্কিট আছে এখানে, এটাকে বলা হয় অ্যাচিং। হ্যাঁ, অ্যাচিং করে করে এই যে তৈরি করা হয়েছে, এরকম ক্ষয়ে যাওয়া। এখন এখানে যদি আমরা এখানে দেখি etching প্রসেস, লিথোগ্রাফিক প্যাটার্ন, সেটা তো আমাদের দরকার নাই। etching, এখন etching কিভাবে করব আমরা? এই etching করার জন্য এখানে বলে দেওয়া আছে, যেটা আমরা বলেছি যে একটা হচ্ছে লিথোগ্রাফিক রেসিস্ট প্যাটার্নিং এন্ড সাবসিকুয়েন্ট এচিং অফ দা আন্ডারলাইং ম্যাটেরিয়াল। যে আমরা একটা কাভার দিয়েছিলাম ফটোরেসিস্ট, ফটোরেসিস্ট একটা ছবি নিয়ে এসেছি, ছবি নিয়ে এসে ওই মানে ম্যাটেরিয়ালটাকে উন্মুক্ত করেছি কিছু কিছু জায়গায়। সেই কিছু কিছু জায়গায়, যেখানে যেগুলো জায়গায় উন্মুক্ত হয়েছে ওই জায়গাগুলো থেকে ম্যাটেরিয়ালটাকে ক্ষয় করানো হবে, তাহলে আমাদের ওখানে সেই ছবির ছাপটা মানে বসে যাবে। তো এটাকে বলা হয় এচিং। এখন প্রথমে রেসিস্ট, রেসিস্ট করার পরে সাবসিকুয়েন্ট এচিং অফ দা আন্ডারলাইন। এচিং মানে হচ্ছে ক্ষয় করানো। এচিং কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওয়েট এচিং মানে ভিজা ওয়েচিং, আর একটা হচ্ছে প্লাজমা এচিং বা শুকনা এচিং, বা অনেকে অনেকে ড্রাই এচিং বলা হয়, শুকনা। ওয়েট এচিং যেটা, ওয়েট এচিং বুঝতেই পারছো, ভিজা ওয়েচিং মানে ওয়েট এচিং, তাইলে তার মধ্যে তার ইচান্ট, যেটা হচ্ছে যে যে দ্রবণটা ব্যবহার করা হবে, ইচান্ট বলা হয়, যে দ্রবণের মাধ্যমে ওই ওয়েফারটাকে ডুবানো হবে, ইনক্লুডিং ফটোলিথোগ্রাফিক প্যাটার্নিং সহ। ডুবানো হইলে সলিডটাকে ডুবানো হইলে, ইচান্টের ভিতর ডুবানো হইলে, তাহলে এই সলিডের সংস্পর্শে, এই লিকুইডের সংস্পর্শে সলিডটা আসবে। সলিডটা আসলে সলিডটা ক্ষয়প্রাপ্ত হবে। ধরি যদি এটা সিলিকন হয়, উদাহরণ হিসেবে সিলিকন সলিড ধরার ফলে যদি ইচান্টের সাথে ওয়াটার মলিকুল এবং ইচান্টের সাথে বিক্রিয়া করে এরকম একটা সিলিকন স্যালিসাইড, এরকম একটা অ্যাকুয়া সলিউশন হবে। অ্যাকুয়া হইলে বোঝা যাচ্ছে সলিডটা ওর সাথে দ্রবণের সাথে চলে যাবে, এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস জেনারেটর গ্যাস চলে যাবে, তাহলে সলিড থেকে এটা দ্রবীভূত লিকুইড হয়ে গেল। লিকুইডটা ফেলে দিলে তাহলে এটা ক্লিন হয়ে গেল। সলিডটার যে যে জায়গাগুলো সলিডের টাচে ছিল লিকুইডটা, সে জায়গাগুলো তোমার হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে, এটাকে বলে অ্যাচিং। এছাড়া যদি আমরা প্লাজমা অ্যাচিং বলি, প্লাজমা অ্যাচিং এর ক্ষেত্রেও দেখা যাবে যে হচ্ছে যে আমরা সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড যদি সলিড হয়, সলিডের সাথে গ্যাসিয়াস এজেন্ট, যে ক্লোরোফ্লুরো,
গ্যাস, হ্যাঁ, গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস বা হচ্ছে যে তোমার হচ্ছে যে এসিএল, মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তার সংস্পর্শে নিয়ে আসলে যেখানে টাচিং হবে, সিলিকন ডাইঅক্সাইডে টাচ করবে সেই অংশটা ক্ষয়প্রাপ্ত হবে। এইভাবেও দুই পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ওয়েট এচিং, একটা হচ্ছে প্লাজমা এচিং। এখন কোন ম্যাটেরিয়ালে ওয়েট এচিং করা হবে, কোন ম্যাটেরিয়ালে প্লাজমা এচিং করা হবে, এটা নির্ভর করবে অ্যাপ্লিকেশনটা কিরকম হচ্ছে, কোন অ্যাপ্লিকেশন পারপাসে ব্যবহার হবে, এবং হচ্ছে যে এচিং এর ধরনটা কেমন হবে। এচিংটা কি রাফ সারফেস হবে নাকি এচিংটা স্মুথ সারফেস হবে? এচিং যদি স্মুথ সারফেস করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই প্লাজমা এচিং নিতে হবে। আর এচিং যদি রাফ সারফেস এচিং চলে, তাহলে আমরা ওয়েট এচিং আমরা করতে পারি। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে এখানে জড়িত আছে যে এচিং এর ধরনটা কেমন হবে। এচিংটা কি আইসোমেট্রিক হবে, মানে লম্বা খাড়া এরকম হবে, নাকি অ্যানাইসোমেট্রিক, মানে ম্যাট্রিক হবে? যদি এরকম হয়, তাহলে হচ্ছে যে আমরা ওয়েট এচিং ব্যবহার করতে পারবো, মানে আইসোমেট্রিক না হবে। এরকম ভাবে এটা অ্যাপ্লিকেশনের ধরনের উপরে নির্ভর করবে। এছাড়া নির্ভর করবে যে সকল ম্যাটেরিয়াল হচ্ছে যে ওয়েট এচিং কাজ করে না, যেমন হচ্ছে সিলিকন কার্বাইড, গ্যালিয়াম নাইট্রাইড, টাইটানিয়াম কার্বাইড এবং ডায়মন্ড, এটা ওয়েট এচিং কাজ করে না। এটা একমাত্র প্লাজমা এচিং বা ড্রাই এচিং দিয়ে শুধুমাত্র এটাকে তোমার হচ্ছে যে এচিং করতে হবে। এচিং করার জন্য, প্লাজমা এচিং মানে হচ্ছে গ্যাসিয়াস ওয়েট এচিং, তাহলে ড্রাই এচিং, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে মূল বিষয়। ওয়েট এচিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমরা যে এই যে যেখানে লিকুইড ইচান্ট, লিকুইড অ্যাসিডিক হবে না ক্ষারীয় হবে, এটা নির্ভর করবে সলিডটা কেমন। সলিডটা যেরকম হবে সেরকম হবে হচ্ছে যে ইচান্টটাকে নিতে হবে। যে মেটাল এচিং, যে মেটাল এচিং এর এরকম এখানে যে ইকুয়েশনটা দিয়েছে, আমরা যদি এখানে অ্যাসিড বেস রিঅ্যাকশন দেখি, তাহলে দেখা যাচ্ছে যেমন এখানে আরেকটা জিনিস, সিলিকন ডাই অক্সাইড যেমন হচ্ছে ড্রাই এচিং করা যাবে, সিলিকন ডাই অক্সাইড আবার ওয়েট এচিং ও করা যাবে। যে এইখানকার যে উদাহরণটা দিয়েছে যে হচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড লিকুইড, কিন্তু এটা অ্যাসিড বেস লিকুইড। হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে অ্যাসিড, একটা খুবই তীব্র অ্যাসিড। এটাকে যদি তোমার হচ্ছে যে সিলিকন ডাই অক্সাইডের সংস্পর্শে নিয়ে আসা যায়, তাহলে সেটা এম, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে ইচ অ্যান্ডে মানে অ্যাচিং হয়ে যাবে, এখানে অ্যাচিং হয়ে যাবে। এরকম অ্যাচিং এর নাম কিছু স্পেশাল টাইপের ম্যাটেরিয়াল আছে খুব তীব্র অ্যাচিং, যেগুলা এখানে বিভিন্ন ধরনের বলেছে। যে সিলিকন ডাইঅক্সাইডকে যদি আমরা অ্যাচিং করতে চাই, তাহলে এরকম 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 অ্যামোনিয়াম ফসফাইড, অ্যামোনিয়াম ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, এরকম 7:1 স্টুডেন্ট কি আছে, তোমার হচ্ছে যে 7:1 এই রেশিওতে এটাকে মিক্সিং করে দ্রবণটাকে তৈরি করা হবে। এবং পরে হচ্ছে যে এখানে যে বাফার, বাফার বিএইচএফ, বাফার হাইড্রোজেন ফ্লোরাইড, এটাকে এটাকে মেশালে এটা বাফার হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হবে, এবং 35°C তাপমাত্রায় এটাকে রাখলে এটা এচিং শুরু হয়ে যাবে। ফটোরেসিস্টের নিচে যে মাস্ক আছে, মাস্কের নিচে হাইড্রোজেন সালফাইড, সরি, সিলিকন অক্সাইডের এচিং শুরু হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা এচিং এর মানে তোমার হচ্ছে যে কম্বিনেশন আছে। এই কম্বিনেশন গুলো যে কোনো মাইক্রো ফ্যাব্রিকেশন করার সময় এগুলা দেখে নিতে হবে। এটা কিসের জন্য বলা হচ্ছে? ওয়েট এচান্টের জন্য, ওয়েট এচান্ট। এবং এটার সাথে কত টাইম আছে না আছে সেগুলো এখানে দেখায়নি, এবং টাইম অনুযায়ী যে কত টাইমে কত মাইক্রোমিটার ইচিং ইচিং হবে সেগুলোর ডেটাও আমাদের কাছে মানে বিভিন্ন জার্নাল থেকে, বিভিন্ন পাবলিকেশন থেকে সংগ্রহ করতে হবে। এরকম একটা গুরুত্বপূর্ণ ইচান্ট হচ্ছে পিরানহা ইচান্ট। পিরানহা, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ক্লিনিং এর পরে যে অ্যাসিংটা করা হয়, ক্লিনিংটাও একটা একটা ইচান একটা ইচান দ্রবণ, যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, বয়লিং নাইট্রিক অ্যাসিড, যে 180° বয়লিং নাইট্রিক অ্যাসিড এর সাথে, এবং হচ্ছে যে 120° পারক্স সালফ্রিক অ্যাসিড, এটাকে পারক্স সালফ্রিক অ্যাসিড বলে না, ওটাকে প্যারক্স প্যারক্স সালফ্রিক অ্যাসিড না, এটা শুধুমাত্র সালফ্রিক অ্যাসিড হইলেও এটা হবে ক্লিনিং ফর পিরানহা। এটাকে কেন এখানে বলছে যে প্যারক্স, বুঝতে পারছি না। এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে বয়লিং নাইট্রিক অ্যাসিড যেটা, সেটাকেই পিরানহা বলা হয়, নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রাইট। তারপর হচ্ছে সালফিক অ্যাসিডের দ্রবণ মিশালে একটা নির্দিষ্ট রেশিও আছে, এটা আমরা পরে দেখবো পিরানহা ক্লিনিং এর জন্য ব্যবহার করা হয়। এটা একটা ইচান, খুব তীব্র ইচান, যে হচ্ছে যে মেটালের মানে ম্যাটেরিয়ালের পাশে নিয়ে আসলে দ্রুত এটা ক্ষয়প্রাপ্ত হয়। এরকম ভাবে এই ইচান গুলোকে কোথায় রাখবো আসলে, রাখার জন্য জায়গা কোথায়?
আমি যে বলতেছি দশটা, 10টা, আমার 10টা, কতটা দেয়নি? দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। 200 টাকা নিচ্ছে। ঠিক আছে। হুম। তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের এখানে ইচার্ট আমরা এখানে দেখি, হ্যাঁ। এটা হচ্ছে ডাইলুট হাইড্রোজেন ফ্লোরাইড। এটা ডাইলুট হাইড্রোজেন ফ্লোরাইড ইউজুয়ালি 1% রিমুভিং নেটিভ অক্সাইড। তোমার হচ্ছে যে 10 ন্যানোমিটার/মিনিট। এই যে আমি বলছি না যে এটা সময় দেখে এটা হিসাব করতে হবে, নাহলে বেশিরভাগ মানে যতটুকু ক্ষয় করার দরকার তার থেকে বেশি ক্ষয় হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন ম্যাটেরিয়াল এখানে বলা আছে। এই দুইটা ইচার্টের ভিতরে যেটা পার্থক্য, ওয়েট এচিং এবং হচ্ছে কি যেটা এখানে এগুলো তো রয়েছে। যেমন হচ্ছে যে বিখ্যাত, মানে ওয়েট এচিং এ বিখ্যাত ইচার্ট হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড, সরি, মানে তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা তো হাইড্রোক্সাইডে বলা যায় না, পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড রিয়েকশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েট এচিং একটা ম্যাটেরিয়াল, যেটা আলাদাভাবে এখানে বলা আছে। আহ, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা নামই আছে, PMAH, যেমন হচ্ছে টেট্রামিথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এন্ড টেট্রামিথাইল, TMAH। এই দুইটা, একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এক ধরনের এচান্ট যেটা খুবই ক্ষারীয়, আর এটা হচ্ছে যে এটাও ক্ষারীয়। বা এই দুইটাকে অ্যানাইসোট্রপিক এচিং এর জন্য ব্যবহার করা হয়। অ্যানাইসোট্রপিক এচিং কোনটা? এই ধরনের যে এচিং, এই যে দেখো যে এখানে যদি মানে ইউনিফর্মলি শেপ না আসে, এরকম যদি শেপ আসে, তাহলে এটাকে আমরা বলি অ্যানাইসোট্রপিক অ্যাচিং। অ্যানাইসোট্রপিক অ্যাচিং, অ্যানাইসোট্রপিক অ্যাচিং। এইটা হচ্ছে আইসোট্রপিক অ্যাচিং, যেটা হচ্ছে একদম যে গর্তটা করা হবে, যে হোল তৈরি হবে, সেই হোলটা হবে ইউনিফর্মলি, এখানে যা ডায়ামিটার থাকবে এখানেও তাই ডায়ামিটার থাকবে। কিন্তু অ্যানাইসোট্রপিক অ্যাচিং হচ্ছে এখানে যা ডায়ামিটার থাকবে এখানে তার অন্যরকম ডায়ামিটার থাকবে। তোমার হচ্ছে সকল প্রকার ওয়েট এচিংটাই হচ্ছে অ্যানাইসোট্রপিক ওয়েট এচিং। তার কারণ হচ্ছে এই যে এরকম অ্যানাইসোট্রপিক, উপরে এটা কিন্তু পলিমার, এটা হচ্ছে পলিমার, আর এটা কিন্তু সিলিকন, এই অংশটা হচ্ছে সিলিকন বা মেটাল ম্যাটেরিয়াল, যেটাই বলো না কেন, ম্যাটেরিয়ালই বলাটা ভালো। ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে পলিমার, এটা হচ্ছে পলিমার, পলিমার, পলিমার বানাতে পলিমার, পলিমার মানে ফটোরেসিস্ট, এটা হচ্ছে ফটোরেসিস্ট আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল। হুম। তো এই হচ্ছে আইসোট্রপিক অ্যাচিং। আর যখনই আমরা প্লাজমা অ্যাচিং এ চলে যাব, প্লাজমা অ্যাচিং হচ্ছে যে গ্যাসিয়াস অ্যাচিং। এই যে প্লাজমা অ্যাচিং এর যে প্রসেসটা, যেটা ডিফিউশন আমরা যেভাবে করেছি ম্যাটেরিয়াল ডিপোজিশন, ঠিক এটাও ওরকম ভাবে গ্যাসের ধরনটা, গ্যাসটাকে চেঞ্জ করে দিলে, প্লাজমা গ্যাসটাকে চেঞ্জ করে দিলে এখানে যে ম্যাটেরিয়ালের কন্টাক্টটা চলে আসবে। এখানে মনে করো একটা লেয়ার আছে, এখানে একটা ফটোরেসিস্ট লেয়ার আছে, ফটোরেসিস্ট ধরো উদাহরণ হিসেবে এখানে যদি ফটোরেসিস্ট লেয়ার থাকে, ফটোরেসিস্ট লেয়ার যদি থাকে, তাহলে এই যে কন্টাক্ট, এখানে যে গ্যাসিয়াস কন্টাক্টটা থাকবে, এই জায়গাটায় অ্যাচিংটা করবে, এই জায়গাটায় গর্ত তৈরি হবে, মানে ক্ষয় হওয়া শুরু হবে। ফটোরেসিস্ট তো এটাকে বাধা দিবে, আহ, হবে, এবং সেই গ্যাসের সাথে সাথে ওই তোমার হচ্ছে যে আহ, যে গ্যাসের সাথে যে রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে যে গ্যাস তৈরি হবে, ওই গ্যাসটা যদি বাইর করে নিলে দেখা যাবে যে ক্লিন থাকবে সবসময় এনভায়রনমেন্টটা। এটাকে, এই প্লাজমা এচিং এর আরেকটা নাম, খুব বিখ্যাত নাম হচ্ছে RIE এচিং, রিঅ্যাক্টিভ আয়ন ইচার। মূলত এটাকে প্লাজমা এচিং নামে পরিচিত না, এটা পরিচিত হচ্ছে RIE এচিং নামে। RIE তোমাদের হচ্ছে লিটারেচার, বিভিন্ন ধরনের প্রফেসরদের সাথে কথা বলার সময় RIE এচিং বা ডিপ RIE এচিং, এই দুইটা নামই খুব ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় এই এচিংটা, ডিপ RIE এচিং। বিশেষ করে যখন হচ্ছে মাইক্রোপ্রসেসর টাইপের বা কোনো আইসি টাইপের কোনো ডিভাইস বানানো হবে, ইলেকট্রনিক্স টাইপের, তখন এই এচিংটা খুবই প্রয়োজন। ডিপ আরআই, ডিপ আরআই হচ্ছে যে, আরআই এচিং হচ্ছে স্মুথ, মানে
এক মাইক্রো তোমার হচ্ছে যে ন্যানোমিটার পর্যন্ত যদি এচিং হয় সেটাকে আরআই বলা হয়, আর মাইক্রোমিটার পর্যন্ত যখন যাবে তখন সেটা ডিপ আরআই নাম হয়ে যাবে। ডিপ আরআই একই প্রসেস, এটা হচ্ছে প্লাজমা এচিং প্রসেস। আচ্ছা, প্লাজমা এচিং প্রসেস। এখন প্লাজমা এচিং প্রসেসে আমরা এই যে দেখছি এখানে দেখো এই যে ম্যাটেরিয়ালটা সেটা দেখিয়েছে যে এখানে গ্যাসের কন্টাক্টে আসলে গ্যাসের কন্টাক্টে আসলেই হচ্ছে যে এখানে যখন গ্যাসের কন্টাক্ট আসতেছে এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সাথে বিক্রিয়া হয়, অণুগুলো হয়ে ফের ফিরে যাচ্ছে গ্যাসিয়াস কন্ডিশনে চলে যাচ্ছে। গ্যাসিয়াস কন্ডিশনে চলে গিয়ে গ্যাস তৈরি বের করে নিচ্ছে, ওই যে চেম্বারটা যে আছে আমাদের এখানে চেম্বার থেকে বের করে নিচ্ছে। তখন এখানে আস্তে আস্তে এখানে গর্ত তৈরি হচ্ছে এবং এইভাবে গর্ত হতে থাকে। সাইড সাইড দেওয়াল থেকে এটা হয় না, এটা ন্যাচারালি এরকম। হুম। তো এই হচ্ছে তোমার হচ্ছে যে প্লাজমা এচিং এর ধরন। তো এরকম ম্যাটেরিয়ালে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালে আমি আগেই বলেছি বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন ধরনের অ্যাচিং ব্যবহার করতে হবে। এখানে যেগুলো আছে সেগুলাই যে হবে এমন না, অনেক সময় অনেক কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। শুধু প্রসেসটা জেনে রাখো, এরকম ভাবে অ্যালুমিনিয়াম, কপার বিভিন্ন ধরনের ইচার তৈরি করতে হয়। এইখানে দেখো এইখানে অনেক ধরনের অ্যাচিং আছে। এখানে অ্যানাইসোট্রপিক অ্যাচিং, এখানে ওয়েট অ্যাচিং ও আইসোট্রপিক, মানে তোমার হচ্ছে আইসোট্রপিক অ্যাচিং সম্ভব। টিএইচএম সেটা তো অ্যানাইসোট্রপিক অ্যাচিং, এই জায়গাটা একটা। সকল ওয়েট অ্যাচিং অ্যানাইসোট্রপিক নয়, কিছু কিছু ম্যাটেরিয়াল কেমিক্যাল আছে, যেমন এখানে এটা যেমন ওয়েট অ্যাচিং তো করা হয়েছে। ভেজালি, এখন ভেজালি হয়ে গেল। এই যে অ্যাচিং, এখানে যে অ্যাচিং করা হয়েছে এটা হচ্ছে ওয়েট অ্যাচিং, এটা এটা হচ্ছে আইসোট্রপিক ওয়েট অ্যাচিং। এখানে যেটা অ্যাচিং করা হয়েছে এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক অ্যাচিং, এটা হচ্ছে টিএমএইচ অ্যাচিং। টিএমএইচ অ্যাচিং তো খাচ্ছি, দেন আর না লাগবে না থাক। বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাচিং, এইটা অ্যাচিং। আর এইটা আমার এই মুহূর্তে মনে করতে পারতেছি না এই এই ধরনের অ্যাচিং সম্ভব, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করে। এটা হচ্ছে আইসোট্রপিক, এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। আর এইখানে যে অ্যাচিংটা করা হয়েছে এটা হচ্ছে এখানে দেখো এখানে যে অ্যাচিংটা করা হয়েছে, এই চ্যানেল একটা তৈরি করা হয়েছে সুন্দর চ্যানেল লম্বা, এটা অবশ্যই প্লাজমা অ্যাচিং। এটা হচ্ছে অবশ্যই প্লাজমা অ্যাচিং, এই যে দুটা কন্টাক্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে টিএমএইচ অ্যাচিং অ্যানাইসোট্রপিক নজল, এখানে প্লাজমা অ্যাচিং। এই যে আইসোট্রপিক ওয়েট অ্যাচিং, এটা ডিআরআই। এই যে আমি বললাম না যে ডিআরআই, এই যে ডিআরআই মানে এটা হচ্ছে প্লাজমা অ্যাচিং। এই যে যে চ্যানেল, এই চ্যানেলটা তৈরি হচ্ছে ডিআরআই। আবার অ্যানাইসোট্রপিক টিএমএইচ অ্যাচিং, এটা আবার অ্যানাইসোট্রপিক অ্যাচিং, ম্যানিফোল্ড। তাহলে একটা ডিভাইস তোমার হচ্ছে কতগুলো অ্যাচিং প্রসেস এখানে ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটার জন্য মাস্ক ব্যবহার করা হয়েছে। এই যে মাস্কের প্যাটার্ন একটা, এটার জন্য একরকম করা হয়েছে, তারপরে এটার জন্য একরকম করা হয়েছে, আবার মাস্কের প্যাটার্নের জন্য এটা আবার মাস্ক ব্যবহার করা হয়েছে। এই যে বলেছিলাম না যে অ্যালাইনমেন্ট, তাহলে প্রত্যেকটা মাস্কের সাথে প্রত্যেকটা অ্যালাইনমেন্ট যেন এই নজলের ছিদ্রটা এখানে পড়ে। এটা এত বড় ছবি মনে হলো কিন্তু জিনিসটা এত বড় না, জিনিসটা হচ্ছে মাইক্রো, খালি চোখে দেখা যায় না। তাহলে এরকম ভাবে ঘটনাটা ঘটাতে হবে। এই হচ্ছে অ্যাচিং গেল। তারপর ওয়েফার ক্লিনিং এন্ড সার্ফেস প্রিপারেশন। এখন যে কোনো ডিভাইস তৈরি করার আগে প্রথম এটা আহ, এটা চ্যাপ্টারে যেটা পরে কেন দিয়েছে আমি ঠিক বুঝতেছি না, এটাই হওয়ার কথা সবার আগে। একটা ওয়েফার যখন প্রসেসিং শুরু হয় তখন সবার আগে যে কাজটা করতে হবে ওয়েফারটাকে ক্লিন করতে হয়, সারফেস ক্লিন। ওয়েফারটাকে ক্লিন করা জরুরি, তার কারণ ওয়েফারটা এনভায়রনমেন্টে ছিল। এনভায়রনমেন্টে ছিল মানে অক্সিজেনের সংস্পর্শে ছিল, ওয়াটার মলিকুলের জলীয় বাষ্পের সংস্পর্শে ছিল, এছাড়া বিভিন্ন গ্যাসের সাথে সম্পর্কিত ছিল, এমনি এমনি ডাস্টের সাথে সংস্পর্শে ছিল। তার ওয়েফারের উপরে অনেক ডাস্টের কণা, ধূলি কণা আহ, জমা হইতে পারে। একটা ধূলি কণা একটা অনেক বড় পার্টিকেল, একটা ধূলি কণা অনেক বড় পার্টিকেল। এই পার্টিকেল যদি ডিভাইসের ভিতরে থাকে তার ইলেকট্রন প্রবাহ বা কারেন্ট প্রবাহ কন্ডাকশনে প্রভাব ফেলবে। একটা ওয়েফারকে প্রসেস করার শুরুতেই ওয়েফারটাকে ক্লিন করতে হয়। ওয়েফারে ইম্পিউরিটি কন্টামিনেশন, এটাকে কন্টামিনেশন বলে। কন্টামিনেশনে কি কি পার্টিকেল থাকে, অর্গানিক্স থাকতে পারে। অর্গানিক মানে তোমার হচ্ছে যে যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এটার উপরে থাকতে পারে। ভোলাটাইল ইনভোলাটাইল, ভোলাটাইল ইনঅর্গানিক কন্টামিনেশন থাকতে পারে। তোমার হচ্ছে যে মনে করো মরিচা, মরিচা থাকতে পারে। নেটিভ অক্সাইড থাকতে পারে।
যদি ওটা তোমার হচ্ছে সিলিকন হয় সিলিকন ডাইঅক্সাইড থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে, আয়রন থাকলে ফেরিক অক্সাইড হতে পারে মেটালটা। তারপর হচ্ছে মাইক্রো রাফনেস থাকতে পারে, মাইক্রো রাফনেসও একটা হচ্ছে যে কন্টামিনেশন। মাইক্রো রাফনেস মানে খুব ছোট মোটো ভঙ্গুর ব্রিডল ফাটা মাটা থাকতে পারে এরকম, মানে এগুলো একটা কন্টামিনেশনের ভিতরে পড়ে। তো এই সার্ভিসটাকে প্রিপেয়ার করতে হয়। এই সার্ভিসটা কে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক এই দুইটা সার্ফেসের মাঝামাঝি কন্ডাকশন নিয়ে আসতে হবে। হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক এই কথাটার মানেটা হচ্ছে পানির প্রতি আকর্ষণ, পানির প্রতি বিকর্ষণ। পানির হাইড্রোফোবিক হচ্ছে পানির প্রতি হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক হচ্ছে পানির প্রতি বিকর্ষণ, আর হাইড্রোফিলিক হচ্ছে পানির প্রতি আকর্ষণ। সারফেসটা যদি খুবই হাইড্রোফিলিক হয় তাকে হাইড্রোফোবিক বানানোর প্রয়োজন হতে পারে, আবার হচ্ছে যদি হাইড্রোফিলিক হয় তাকে হাইড্রোফোবিক বানানোর প্রয়োজন হতে পারে, দুটোই হতে পারে। এটা এটাও সারফেস প্রিপারেশনের মধ্যে মানে মানে অন্তর্ভুক্ত। একটা একটা ওয়েফারকে নেওয়ার সাথে সাথে আমাদেরকে এই সারফেস ক্লিনিং এবং সারফেস প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটা সারফেসকে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক এরকম যদি আমরা দেখি, সারফেসটাকে প্রথমেই আমাদেরকে বিভিন্ন সলিউশনের ভিতর দিয়ে অতিক্রম নিয়ে যেতে হয় এবং সারফেসটাকে নিউট্রাল পজিশনে নিয়ে আসতে হয়। এখানে আমরা যেমন একটা সারফেস দেখতে পাচ্ছি, এখানে একটা সারফেস, এই সারফেসটা হচ্ছে অত্যন্ত বেশি হাইড্রোফিলিক, তার মানে পানি আকর্ষণ করে। এই সারফেসটা পানি আকর্ষণ করে মানে কি, মানে পানির ফোঁটা পড়ার সাথে সাথে তোমার হচ্ছে যে পানির ফোঁটাটা ছড়িয়ে পড়ে, এবং হচ্ছে যে তার কন্টাক্ট অ্যাঙ্গেল হচ্ছে অনেক কম। কন্টাক্ট অ্যাঙ্গেল হচ্ছে এই পাশে অ্যাঙ্গেল, এই পাশে অ্যাঙ্গেল, এই পাশের অ্যাঙ্গেলটা, এই পাশের অ্যাঙ্গেলটা পানির সাথে যেটা টাচ করে থাকবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অনেক কম। এটা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল। আবার হচ্ছে এইটা হচ্ছে মোটামুটি একটা রাফ তোমার হচ্ছে যে কন্টাক্ট অ্যাঙ্গেল। এটা একটু বড় আর এটা অনেক বড়। এটা হচ্ছে যে মোর হাইড্রোফোবিক। এই 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 সার্ফেসটা পানিকে বিকর্ষণ করে, পানিকে পছন্দই করে না, পানি তার গায়ে পড়লে পানিকে সার্ফেসে ছড়াই দিচ্ছে না, টাচ করছে না। এটা হচ্ছে মোর হাইড্রোফোবিক। আর এটা হচ্ছে মডারেট হাইড্রোফোবিক, মানে মোটামুটি এটা পানিটা আছে। আর এটা হচ্ছে খুবই হাইড্রোফিলিক, যে না পানিকে আকর্ষণ করে, মানে পানিকে খুব পছন্দ করে। এতে এই ধরনের সার্ফেস গুলো হইলেও আমাদের জন্য সমস্যা, এই সার্ফেস গুলোকে ঠিকঠাক করতে হয়। ঠিকঠাক করার জন্য সলিউশন আছে। তাহলে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক এটা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল অফ ওয়াটার ড্রপলেট অন দা ওয়েফার। হাইড্রোফিলিক সারফেস আফটার অ্যামোনিয়াম পারঅক্সাইড, অ্যামোনিয়াম পারঅক্সাইড দিয়ে প্রথমে ক্লিনিং করে হাইড্রোফিলিক করা হয়, পরে হাইড্রোফোবিক সারফেস হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড ক্লিন হাইড্রো প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম পারঅক্সাইড দিয়ে ক্লিন করলে সেটা হাইড্রোফিলিক হয়ে যায়, হ্যাঁ, হাইড্রোফোবিক হবে। পরে যদি হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে ক্লিন করা হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি মডারেট, তোমার হচ্ছে যে হাইড্রো মডারেট হচ্ছে সেটা 95 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন হিটিং করা হবে, ওয়াটার একটা ওয়াটার চেম্বার থাকে যেখানে একটা ডুবাইতে হবে ওয়েফারটাকে, সেটা মোটামুটি একটা হাইড্রোফোবিক হবে। এবং সুপার হাইড্রোফোবিক হবে যখন এই দ্রবণটাকে 100, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সরি হাইড্রোজেন ফ্লোরাইড, পারঅক্সাইড কেন বলছি, হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডটাকে যখন 150 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করে সেখানে ওয়েফারটাকে ডুবানো হবে, সেটা সুপার হাইড্রোফোবিক সারফেস তৈরি হবে, সুপার হাইড্রোফোবিক সারফেস। আমরা আমাদের বলতো হাইড্রোফোবিক সারফেস কোথায় আছে, দেখেছো হাইড্রোফোবিক? এতক্ষণে যে কথাগুলো বললাম, আমাদের নেচারে কি এরকম হাইড্রোফোবিক সারফেস আছে? স্যার কচু পাতায় এরকম পানি হয়ে থাকে না মানে। কচু পাতায়, কচু পাতাটা হচ্ছে সারফেস, জি স্যার। হাইড্রোফোবিক সারফেস। হাইড্রোফোবিক সার্ভিস। তো এরকম হাইড্রোফোবিক, এটা দিয়ে লেন্স তৈরি করা যায়, ইলেকট্রোওয়েটিং লেন্স। এই হাইড্রোফোবিক হাইড্রোফিলিক এটা খুবই একটা মজাদার, এটাকে বলে ইলেকট্রোওয়েডিং, 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 ইলেকট্রোওয়েটিং, 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 ইলেকট্রোওয়েটিং নাম শুনেছো আগে কখনো? এই ইলেকট্রোওয়েটিং 1870 সালের দিকে প্রথম আবিষ্কার হয়, ইলেকট্রোওয়েটিং প্রিন্সিপাল ফেনোমেনাটা। ইলেকট্রোওয়েটিং মানে একটা ইলেকট্রিসিটি দিলে তোমার হচ্ছে যে এরকম নেচার শো করে, একটা সার্ফেসে ইলেকট্রিসিটি ইয়া করলে, অ্যাপ্লাই করলে এরকম সার্ফেসে শো করবে, ইলেকট্রোওয়েটিং। পরে এটা হচ্ছে মানুষজন ভুলে যায় ইলেকট্রোওয়েটিং এর যে একটা প্রপার্টিজ আছে ওয়াটার মলিকুলের এবং সার্ফেসের, এটা ভুলে যায় মানুষ। পরে আসে 2019 সালে, সরি 1990 সালের দিকে, 90 দশকের দিকে
প্রায় 100 বছর পরে মানুষের নজরে এটা যখন আসে, আবার তখন নতুন ভাবে রিসার্চ এখানে আসে। রিসার্চে আসে এখন অনেকগুলো ডিসপ্লে, আমাদের যে মনিটর ডিসপ্লে বা বড় বড় ডিসপ্লে যেগুলো, সেগুলো ইলেকট্রোওয়েটিং মেকানিজম দিয়ে তৈরি, এবং লেন্স, বিভিন্ন লেন্স। এই যে দেখো, এখানে ইলেকট্রিসিটি দিচ্ছে, এটা গোল হয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি ছেড়ে দিচ্ছে, এটা হাইড্রোফোবিক সার্কিট হয়ে যাচ্ছে। এই প্রপার্টিস গুলোকে চেঞ্জ করে তখন ডিসপ্লে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, ডিসপ্লে, লেন্স, আমাদের যে লেন্স, এরকম। তো কোনো আবিষ্কারই যে ইয়ে না, সেটা ইলেকট্রোওয়েটিং 1870 সালের দিকে প্রথম বিজ্ঞানী আবিষ্কার করে। হ্যাঁ, আবিষ্কার করে এটা মানুষজন ভুলেই যায়, কোনো সাইটেশন নাই, কোনো কিছু নাই, মানুষ এই প্রপার্টিস সম্পর্কে কোনো ধারণাই ফেলে রাখছিল, কোনো সাইটেশনই হয়নি তার। পরবর্তীতে এটা সাইটেশন শুরু হলো যায় 2090 সালের, সরি, 1990 সালের দিকে, 90 দশকে আসে, ধুমায় সাইটেশন হওয়া শুরু হলো। মাঝখান থেকে 100 বছর এটা মানুষ ভুলে গেছে, যে কোনো একটা প্রপার্টিস। হম তাইলে কোনো আবিষ্কারই আসলে বেকার না, সবকিছু কোনো না কোনো সময় জেগে ওঠে। এখন যেমন জেগে উঠছে মেশিন লার্নিং, ধুমায় মানুষের ভুড়ি ভুড়ি পেপার, হাজার হাজার পেপার, আউটপুট কিন্তু নাই, প্র্যাকটিক্যাল সব থিওরিটিক্যালি আলোচনা। হ্যাঁ, তো এরকম হচ্ছে বিষয়। তো এরকম ভাবে আমরা যদি ক্লিনিং এর ক্ষেত্রে দেখি, এরকম একটা ওয়াটার মানে এটাকে বাথ বলে, ক্লিনিং বাথ। ক্লিনিং বাথের চেম্বার আছে, এই যে চেম্বারে ডুবাচ্ছে, এটা ছোট্ট করে দেখা যাচ্ছে ক্লিনিং বাথ, ওয়েফার ক্লিনিং বাথ। হ্যাঁ, আর এই যে ওয়েফার বাথে ডুবাচ্ছে। এই যে ওয়েফার একটা চেম্বার, এইখানে ওই যে যেটা আমি বললাম হাইড্রোজেন পারক্সাইড বলো, এই যে ওয়েফার চাঙ্কে, ওয়েফার গুলোকে চাঙ্কে, এটাকে চাং বলে, এটাকে চাং, এই ওয়েফার গুলোকে রেখে চাঙ্কে রেখে এখানে ডুবিয়ে দিচ্ছে, এই যে ডুবিয়ে। হ্যাঁ, এই যে বয়লিং ওয়াটার, মানে বয়লিং সলিউশন, হাউ ওয়েফার আর ক্লিনড। এরকম ভাবে এইখানে এই যে এটাতে ডুবাই দিলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, এরকম আরসি ক্লিনিং। আরসি একটা ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে একটা ক্লিনিং স্ট্যান্ডার্ড ক্লিনিং তৈরি করা হয়েছিল। অ্যামোনিয়াম অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, পানি 1:1:1, আর CA1, আর CA2, SPM, এটা সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক পারঅক্সাইড মিক্সচার, এই যে পিরানহা, এটা যে পারঅক্সাইড, ওখানে প্যারক্স, কেন প্যারক্স বলতেছে না, এটার নাম প্যারক্স, নাম প্যারক্স, এই যে সালফিউরিক পারঅক্সাইড, এবং হচ্ছে তারপরে হচ্ছে এই যে পিরানহা, পিরানহা। এখানে প্রত্যেকটা স্টেপেই তোমার হচ্ছে যে একবার RCA ক্লিনিং এ যাবে, একবার RCA2 ক্লিনিং এ যাবে, একবার হচ্ছে SPM এ যাবে, তারপর হচ্ছে ডাইলিউট হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড যেখানে হচ্ছে যে 1:20, হাইড্রোজেন ফ্লোরাইড হবে আহ 1, এবং হচ্ছে পানির ভাগ হবে 20, মানে 20 ভাগ, 20 ভাগ থেকে 500 ভাগও হতে পারে, যেরকম হচ্ছে রুম টেম্পারেচার। এটা 1 মিনিট রাখতে হবে, এটা রাখতে হবে 10 মিনিট, এটা রাখতে হবে 10 থেকে 20 মিনিট, এটা রাখতে এরকম ভাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পিরানা যে কোনো, তোমার হচ্ছে যে বিশেষ করে আহ যে যদি সেন্সর না হয়, যদি মেকানিক্যাল সেন্সর না হয়, ইলেকট্রোমেকানিক্যাল সেন্সর বা এই যদি কোনো জিনিস না হয়, যদি তোমার হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট হয়, তাহলে অবশ্যই RCA ক্লিনিং এর ভিতর দিয়ে যাইতে হবে। এটার নামই হচ্ছে RCA ক্লিনিং, RCA ক্লিনিং, RCA ক্লিনিং নামই RCA ক্লিনিং প্রসেস। এরকম RCA ক্লিনিং হওয়ার পরে, তোমার এখানে ডুবানোর পরে আহ এটা ইউটিউবেও তোমরা দেখতে পাবা, ডুবানোর পরে আছে রিনজিং এন্ড ড্রাইং। ড্রায়ার নাইট্রোজেন গ্যাস দিয়ে রিনজিং, রিনজিং মানে পানি, মানে ডিস্টিল ওয়াটার দিয়ে রিনস করা হবে। রিনস মানে কি, এরকম ভাবে ভাবে ধোয়া না, এমনি ওইটাও মানে একটা পাম্প আছে, ওয়াটার গান দিয়ে এটা ধুয়ে 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 ফেলতে হবে, এবং পরে এটা ড্রাইং করতে হবে। পরে ড্রাই কিভাবে করতে হবে, ড্রাই করতে হবে তোমাদের হচ্ছে যে আমাদের যে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে যেভাবে ড্রাই করা হয়, কাপড় ঘুরায় ঘুরায় ঘুরায়, সেই ওয়েফারটাকে হাই স্পিডে ঘুরিয়ে এটাকে ড্রাই করা হয়। রিনসিং এন্ড ড্রাইং, এটা হচ্ছে ফুল প্রসেস, ওয়েফার ক্লিনিং প্রসেস। আমরা যদি দেখি,
বক্তব্য রাখা শুরু করুন। অন্য প্রসেসে বলতেছি, এটা আরসি ক্লিনিং করছে না। এই যে এটাকে বলা হয় ওয়েফার, ওয়েফার ব্যাট এখানে ইয়ে করবে, আরসি সলিউশনটা বানাচ্ছে আগে, ও আগে থেকে শুরু করছে আর কি সলিউশন। এই যে ওই চারটে ওয়েভার একটা থেকে, এটা হচ্ছে আরসি 1, এটা আরসি 2, এরকম হবে। এই যে 5% এই চেপে যাচ্ছে 30 সেকেন্ডের জন্য, হ্যাঁ। এই যে 10 সেকেন্ড, 10 মিনিট এভাবে আমরা যদি এটা দেখি। এই যে রিংসে ধরো 3 মিনিটের জন্য ঢুকায় রাখছে। এই যে এটা হচ্ছে ড্রাইং করা, ড্রাই করতেছে। এই যে ওয়েফারটাকে ড্রাই করা হলো ফাইনালি। এটাকে নিয়ে গেলাম, ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ। তো এরকম ভাবে আমরা হচ্ছে যে তোমরা যখন যদি কখনো কাজ করো, তাহলে অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে প্রফেসরকে লেখার সময় কিন্তু ধারণা থাকলে খুব ভালো হবে। হ্যাঁ, তোমরা ফিজিক্যালি না দেখলে আসলে এমনি বোঝাটা খুব কঠিন। এখন তারপরে ইউটিউব হয়েছে, বিভিন্ন হয়েছে। যদি কখনো মাইক্রো ফ্যাব্রিকেশন বা যাদের ইন্টারেস্ট আছে যে ডিভাইস নিয়ে, হার্ডওয়্যার নিয়ে কাজ করবে, তাদেরকে অবশ্যই এই ধাপগুলো নিয়ে পার হতে হবে। অবশ্যই এই ধাপগুলোতে অবশ্যই কাজ করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।